স্টোরি ডেঞ্জারাস বউ পার্ট 3। রাইসাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। রাইসা: আরে আরে, কে আপনি? আজব তো, আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? রাইসার কথা শুনে অনেকটা অবাক হই। রাইসাকে ছেড়ে দিয়ে, রাইসা, তুমি আমাকে চিনতে পারছো না? রাইসা: আপনাকে চিনার কি আছে, জীবনেও তো আপনাকে দেখিনি। এই বলে রাইসা তার হাতের লাগানো সুইগুলো খুলতে লাগলো। রাফসান: কি করছো, ব্যথা পাবে তো। রাইসা: ওই মিয়া, বারবার আমাকে ধরেন কেন? আমাকে চিনেন নাকি আপনি? রাইসার কথাগুলো শুনে অন্য ধরনের লাগলো। যে মেয়ে আমার সামনে লজ্জায় মাথা উঁচু করতে পারতো না, সেই আজকে আমাকে ঝাড়ি দিয়ে কথা বলছে। নার্স: দেখুন না, আমিও তখন থেকে বলছি এসব না খুলতে, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না, উল্টো আমাকে শাসাচ্ছেন। এরই মধ্যে আমার আর রাইসার পরিবারের সবাই চলে আসলো। রাইসার আম্মু রাইসার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। রাইসা: কি ব্যাপার, এভাবে ধরে কান্না করছো কেন? আমি কি মরে গেছি নাকি? নাকি তোমার স্টার জলসা জি বাংলা উঠাইয়া দিছে? রাইসার আব্বু: আল্লাহ গো রাইসার আম্মু, এটা তো। রাইসার আম্মু: তুমি যা চিন্তা করছো ঠিক তাই। রাইসার আব্বু: খাইছে আমারে, এবার তো তুফান এসে পড়ছে। রাইসার শাশুড়ি: রাইসার আম্মু, এখন কেমন লাগছে? পরিবারের সবাই রাইসাকে নানান ধরনের প্রশ্ন করছে। রাইসা তার আম্মুকে জিজ্ঞেস করলো, এরা কে? সবাই তখন অত্যন্ত অবাক হয়েছিল রাইসার কথায়। আর আমি সবার এক কোণায় দাঁড়িয়ে ভাবছি, রাইসা কি আমাকে কখনো চিনতে পারবে না? ভুলে গেল রাইসা আমাকে। রাইসার আম্মু: বিয়াইন, আপনারা সবাই এদিক থেকে চলে আসেন, আমি আপনাদের সব বুঝিয়ে বলছি। রাইসা: 1 মিনিট, আগে আমাকে বলতে হবে আমি কিভাবে এখানে আসলাম। রাইসার আম্মু: তুই অ্যাক্সিডেন্ট করেছিলি। রাইসা: কি? কার এত বড় কলিজা যে আমাকে অ্যাক্সিডেন্ট করে? আর এই ভুটকি নার্সকে আমার সামনে থেকে সরাও। মুটকি একটা, আমার কতগুলো রক্ত নিয়ে নিছে। নার্সের দিকে তাকিয়ে বলে, এই মুটকি, আমার রক্ত ফেরত দে। আমার রক্ত কতটা মূল্যবান তা হয়তো এই নার্স জানেই না। রাইসার আব্বু: ওই যে আবার হইছে। রাইসার আম্মু চোখ পাকিয়ে বলে, তুই ঘুমাবি কি না? রাইসা ঘুমিয়ে গেল। রাইসার আম্মু বাইরে এসে সবাইকে সবটা খুলে বলল, রাইসার আগের অ্যাক্সিডেন্টের কথা, আর কিভাবে স্মৃতি হারায় সেসব কথা। রাইসার আব্বু বলল, আসলে রাইসা একটু গুন্ডা প্রকৃতির মেয়ে, তুফানের থেকে দ্রুত গতিতে চলে। আমরা এই ভেবে খুশি হয়েছিলাম যে আর কখনো ওর স্মৃতি ফিরবে না, তাই আপনাদের ওর আগের জীবন সম্পর্কে কিচ্ছু বলিনি, কিন্তু সব হলো আমাদের ধারণার বিপরীত। বলেই রাইসার আব্বু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রাইসার আম্মু: সবই তো তোমার দোষ। ছোটবেলায় মেয়ে যদি এসে বলতো কেউ ওকে গালি দিছে, তুমি বলতা দাঁড়া, তাকে ভালো গালি শিখাইয়া দিচ্ছি। কেউ গাছের ডাল দিয়ে মারামারি করলে তো ও করতো গজারি কাঠ দিয়ে। আশা: আন্টি, আঙ্কেল, থামেন, আপনারা ঝগড়া থামান। আমার তো ভেবে অনেক মজাই লাগছে যে আমার ভাবি অনেক ডেঞ্জারাস। রাইসার শাশুড়ি মুচকি হেসে বলল, আপা, আপনারা চিন্তা করেন না, যেদিন থেকে রাইসা আমার ঘরে পা রেখেছে সেদিন থেকেই আসার মতো ও আমার মেয়ে। রাইসার আম্মু: হায় কপাল, আপনি জানেন না, ওই মেয়ে, ও তো মেয়ে নয়, আগুনের গোলা। অনেক জোরাজুরি করে আব্বু আম্মুকে বাসায় রেস্টের জন্য পাঠালাম। এই গত 3 দিন ধরে কারো চোখে ঘুম নেই।
ভাবি আর আশা আমার সাথে হসপিটাল থেকে গেল। রাইসার আব্বু আম্মুও আছে। তারা দুজন মাঝে মাঝে ঝগড়া করছে কে রাইসাকে বিয়ের কথাটা জানাবে। ভাবি আর আয়েশা আমার সামনে এসে বসেছে। আশা, ভাইয়া যা তুই কিছু খেয়ে নে, নিজের চোখে তো দেখলি ভাবি এখন ঠিক আছে। এর মধ্যে ভাবি আমাকে একটু খোঁচা মেরে বলল, কি ভাই, যা শুনলাম তাতে বুঝলাম তোমার বউ নাকি ডেঞ্জারাস টাইপের। অবশেষে রাফসানের কপালে একটা ডেঞ্জারাস বউ জুটল। রাইসাকে রাইসার বাবা মা তার স্মৃতি হারানোর পর কি কি ঘটেছে সব খুলে বলল। রাইসার বাবা মা মনে করেছিল বিয়ের কথা শুনে রাইসা বড় ধরনের তুফান উঠাবে। রাইসার বাবা মা ভাবলেন এখন কি হবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে রাইসা বলা শুরু করলো, লে হালুয়া, আমার বিয়ে হয়েছে আমি নিজেই জানি না। একটু আগে যেই মদন ছেলেটা আমাকে জড়িয়ে ধরেছিল সেটাই মনে হয় আমার হাজব্যান্ড। বাবা, ছি মা, নিজের স্বামী সম্পর্কে এভাবে বলতে নেই। রাইসা, আচ্ছা এখন তোমরা এখান থেকে বের হয়ে যাও আর আমার স্বামীকে পাঠাও। রাইসার মা, রাইসা অসভ্যদের মতো কথা বলছিস কেন? রাইসার বাবা, ও সভ্য ছিল কবে রাইসার মা? রাইসা, উফ, যাও তো, আমার জামাইকে পাঠাও। রাইসার মা বাবা রাফসানকে রাইসার কেবিনে যেতে বলল। তার আগে বলে দিল, বাবা রাইসা যাই বলুক তুমি কিচ্ছু মনে করো না। রাফসান মনে মনে ভাবছে আমার বউটা আমার কাছে ফিরে এসেছে, এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না আমি। প্রিয় মানুষ হারানোর কষ্টটা যে কত ভয়ানক তা কোনো ব্যক্তি মুখে বলে হয়তো বোঝানো যাবে না। রাফসান কেবিনে ঢুকেই দেখল রাইসা ফোনে গেমস খেলছে। রাফসানের চোখ আবার টলমল করতে লাগলো। এই মানুষটাকেই ক্ষণিকের মধ্যে হারিয়ে ফেলতে গিয়েছিলাম, কত বড় ভয়টাই না পেলাম। আর এখন দিব্যি সে বসে বসে গেমস খেলছে। রাফসান কিছু না বলে রাইসার সামনে গিয়ে রাইসার মুখপানে তাকিয়ে রইল। রাইসা, ও তাহলে আপনিই আমার স্বামী। কথাটা পুরো বলার আগেই রাফসান রাইসাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাইসাকে জড়িয়ে ধরে এতদিনে জমে থাকা সব কষ্ট ভুলে গেলাম। রাফসান, আমাকে ছেড়ে কখনো চলে যেও না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাব তোমাকে ছাড়া। রাফসান কান্না করছে আর একদমে কথাগুলো বলেই যাচ্ছে। রাইসা, লও ঠেলা, কি হলো কিছুই বুঝলাম না। রাইসা রাফসানকে ছাড়িয়ে প্রশ্ন করলো। এর মধ্যে রাইসা যে প্রশ্ন করলো তা শুনে আমি পুরাই অবাক। রাইসা, আচ্ছা আমাদের মধ্যে কি কিছু হয়েছে? আমি রাইসাকে ছেড়ে দেই। কিসের কথা বলছো তুমি? রাইসা, তুমি যেটা শুনেছ সেটাই বলছি। বিয়ের পর আমাদের মধ্যে কি কিছু হয়েছিল? রাইসা এই প্রথম আমাকে আপনি থেকে তুমি বলে ডাকলো। বিয়ের পর রাইসা মুখ থেকে অনেকবারই তুমি ডাক শোনার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার লাজুক বউ লজ্জায় মাথা নিচু করে বলেছিল ওর নাকি শরম লাগে। কিছু বুঝতে পারছিলাম না। রাইসার আপনি থেকে তুমি বলে ডাকায় হাসবো নাকি রাইসার করা এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্নে কাঁদবো? রাইসা, এই কি হলো, কিছু বলছো না যে? লজ্জা পাচ্ছ নাকি? এবার মনে হয় আমি বেহুশ হয়ে যাব। আমার যেই বউ আমার সাথে কথা বলার সময় লজ্জায় মাথা নিচু করে রাখতো সেই বউই আমাকে লাজুক বলছে। নিজেকে সামলিয়ে শান্ত গলায় রাইসাকে বললাম, আজ ডিসচার্জ দিতে পারে, তাই এখন রেস্ট নাও, পরে কথা হবে বলেই রাইসাকে ঘুমিয়ে দিলাম। রাইসা, কি লাজুক ছেলে রে বাবা,
নিজের বউয়ের সাথে কথা বলতে মনে হয় শরম পায়। রাইসার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু একটা মুচকি হেসে দিয়ে বললাম, কি ছেলে রে বাবা। রাইসার কথা শুনে ভাবি, রাফসান, এই 3 দিনে যা ধকল গেছে, যা একটু রেস্ট নে। রাফসান, নিব। তুমিও আশাকে নিয়ে বাসায় যাও, কাফি তোমাকে ছাড়া থাকতে পারবে না। আশা রাখবো। রাফসান, বাবা একটা কথা বলি। রাফসান, জি বাবা বলুন। রাইসার বাবা, ডিসচার্জ হলে আমরা রাইসাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাচ্ছি। রাফসান, না বাবা, আমি রাইসাকে আর কোথাও যেতে দিব না। রাইসার মা, দেখো বাবা, সবে মাত্র রাইসার স্মৃতি ফিরল, সব কিছু মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে, তাই আমরা চাচ্ছি। রাফসান, সরি মা, আমি আগেই বলেছি রাইসাকে আমি আর কোথাও যেতে দিব না। রাইসার বাবা মা অনেক জোরাজুরি করলো, অবশেষে রাজি হয়ে গেলাম। আমিও রাইসার সাথে যেতে চাইলে ওনারা মানা করে দিল। তারা কিছু একটা আড়াল করছে মনে হয়। রাইসাকে ছাড়া কিভাবে থাকবো এখন, আর ওকে কোথাও যেতে দিতে মন সায় দেয় না। যদি আবার কিছু হয়ে যায়। এসব ভাবতে ভাবতে রাইসার কেবিনে ঢুকলাম। রাইসার কেবিনে ঢোকা মাত্রই দেখি রাইসা নেই। জোরে জোরে চিল্লায়ে রাইসাকে ডাকছি, রাইসা কোনো সাড়া দিচ্ছে না। বুকের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠল। সব জায়গায় রাইসাকে খুঁজতে লাগলাম। ভাবি আর আশাও খোঁজা শুরু করলো। ভাবি, রাফসান, নার্সকে ধমক দিচ্ছিস, ওনার কি দোষ? রাফসান, ওনারা তো এত কেয়ারলেস কিভাবে থাকে? একজন রোগী তার কেবিন থেকে কোথায় গেল, কিভাবে গেল, কিছুই জানে না। রাইসানের আম্মু, কি হয়েছে বাবা, বাইরে তোমার চেঁচামেচির আওয়াজ শুনলাম। ভাবি, চিন্তা করেন না আন্টি, আমরা দেখছি, আপনি বসেন। রাইসার আম্মু, উফ আল্লাহ, এই মেয়েটা কেন যে বেশিক্ষণ এক জায়গায় টিকে না, তুফান একটা। বাবারে, তোমার বরং ওকে নিয়ে চিন্তা করো না, ও যেখানে গেছে সেখানে ঠিকই আছে। রাইসার আম্মুর কথা শুনে অনেকটা অবাক হলাম। ওনার মেয়ে হারাইছে, কিন্তু ওনার কোনো চিন্তা নাই। রাইসার আব্বুর সব শুনে একই কথা বলল। রাফসান বাবা, তোমরা বাসায় যাও, রেস্ট করো, কয়েকদিন পর রাইসার সাথে দেখা করতে এসো। এসব কথা শুনে অনেকটা শান্ত গলায় বললেন ওনারা, খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমি তো স্বাভাবিক হতে পারছি না। ভাবি, আঙ্কেল আঙ্কেল কি বলছে, আপনি রাইসাকে পাওয়া যাচ্ছে না, আর আমরা বাসায় চলে যাব? রাইসার বাবা, তোমরা বাসায় যাও, রাইসা আসলে তোমাদের সাথে ফোনে কথা বলিয়ে দিব। রাইসার বাবা মা কথাগুলো অনেক কনফিডেন্স নিয়েই বলছিল। হয়তো রাইসা কোথায় গেছে তারা জানেন। আমি কিছু বলতে যাব, ভাবি ইশারা দিয়েই মানা করে দিলেন। হয়তো বড়দের মুখের উপর কথা বলা বেয়াদবি হয়ে যায়, তাই আমিও আর কথা বললাম না। আমি ভাবি আর আশাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। রাইসার বাবা মাও তাদের বাসায় চলে যাচ্ছে। সব কিছু কেমন জানি অদ্ভুত লাগছে। যাওয়ার সময় ভাবি আর রাইসার আম্মুর কথা হয়। রাইসার আম্মু বলে, তোমরা চিন্তা করো না, বিপদ ওর আশেপাশেও ঘেঁষতে পারবে না। শাশুড়ির কথা শুনে মনে হচ্ছে ও অন্য মেয়েদের থেকে ডিফারেন্ট। মাথায় অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে রাইসা এখন কোথায়। জুনায়েদ, রাফি, মিম আরও কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিল। এমন সময় কিরণ দৌড়ে এসে এদের সামনে হাঁপাচ্ছে আর বলার চেষ্টা করছে, ও ও ওই দিকে। জুনায়েদ, কি হয়েছে, এমন হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে বাঘ দেখে আসছিস। জুনায়েদের কথায় সবাই হেসে দিল। কিরণ, তোরা তোরা জলদি চল,
আর যে আপু, নামটা শোনা মাত্রই সবাই সিরিয়াস হয়ে গেল। জুনাইদ, কি হয়েছে? আর যে আপু কি আবার ফিরে আসছে? কিরণ, তোরা জলদি আমার সাথে চল, বলেই কিরণ দৌড় দিল। কিরণের পিছু পিছু সবাই ছুটল। কিরণ একটা মাঠের সামনে ওদের সবাইকে নিয়ে আসলো। মাঠের মধ্যে অনেক মানুষ ভিড় করে আছে, দেখে মনে হচ্ছে মারামারি হচ্ছে। রাফি, কিরণ, তুই আমাদের এইদিকে নিয়ে আসলি কেন? এদিকে তো মারামারি হচ্ছে, মনে হয় আবার অন্য এলাকার গ্যাংরা এসে চাঁদা নিয়ে ঝামেলা করছে। এইদিকে আমাদের কিচ্ছু করার নেই, এই এলাকার সব ঠিক রাখতো সে তো নেই। বলেই সবাই চলে যেতে লাগলো। ধপাস করে মিমের পায়ের নিচে অন্য গ্যাংয়ের একটা গুন্ডা এসে পড়ল, পুরো শরীর রক্তে মাখা। কিরণ, দেখ তোরা কে আসছে। জুনাইদ, যে আর যে আপু। সবাই বিস্ফোরিত চোখে রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসা মুখে কিছু চাবাচ্ছে আর শার্টের হাতাটা ফ্লোট করছে। অন্য গ্যাংয়ের সবাই মাটিতে পড়ে হামাগুড়ি খাচ্ছে, শরীরে রক্তে ভরা। রাইসার হাতে রং। ওদের বুঝতে বাকি রইল না যে রাইসা ওদের রড দিয়ে পিটিয়েছে। রাইসা অন্য গ্যাংয়ের লিডারকে হাতে চুটকি বাজিয়ে সজোরে ধমকির সুরে চিল্লায়ে বলল, এটা আমার এলাকা, ফার্স্ট টাইম ভুল করেছিস, তাই ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম যদি এই এলাকার আশেপাশে দেখি, জীবিত আর ফিরতে পারবি না। জুনায়েদ, জি আপু। রাইসা, এই ময়লা আমার চোখের সামনে থেকে সরা। জুনায়েদ আর রাফি উঠিয়ে অন্য গ্যাংয়ের ছেলেদের মাঠ থেকে বের করে দিল।